যিনি একজন মারলে দুইজন ফেলে দেবে এইরকম ঘোষণা দিয়েছিলেন বিটিআরে থাকা অবস্থায়, এবং দুইজন নয়, উনি এক হালির বেশি ফালাই দিয়েছিলেন ওনারা। তিনি কথা বলবেন কর্নেল মিয়া মুশিউজ্জামান, আহ্বায়ক গণ অধিকার পরিষদ। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কাছে ভারত আমাদের সাথে কি আচরণ করে, কেন করে বা কিরকম করা উচিত সেটা নিয়ে কয়েকটা কথা বলতে চাই। আজকে বিএসএফ কর্তৃক একজন স্বর্ণা দাস, ছোট একটা মেয়ে, সে নিহত হওয়ার কারণে আমরা এখানে একত্রিত হয়েছি। আমি তার আত্মার শান্তি কামনা করছি এবং তার এই অন্যায় হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তবে বিএসএফ চালিত হয় ভারতের একজন শাসক জনাব মোদি দ্বারা। এই জনাব মোদি কিছু কথা বলেন কিন্তু কাজ করেন ঠিক তার উল্টো। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে জনাব মোদি নিজেকে এবং ভারত রাষ্ট্রকে হিন্দুদের জন্য একটা নিরাপদ স্থান এবং তাকে একজন নিরাপদ, অথচ তারই বিএসএফ এর হাতে একজন হিন্দু ছোট শিশু এখানে নিহত হয়। তিনি যখন নিজেকে একজন হিন্দু রাষ্ট্রের মহানায়ক দাবি করেন, সেই একই সময় তিনি বলেন বাংলাদেশের অধিকাংশ মুসলমানরা, যারা প্রায় 90%, তারা সব ইসলামী মৌলবাদী। উনি এই দেশের আরেকটা বৃহৎ দল বিএনপি মৌলবাদীদের দোসর। বাকিদের উনি হয় বলেন পাকিস্তানের আইএসআই গুপ্তচর অথবা চীনের সাথে হাত মিলিয়ে চলে। এই মোদি বাংলাদেশে কোনো বাঙালিকে দেখেন না। আমার বক্তব্য জনাব মোদির প্রতি, আপনি যদি হিন্দুস্তানকে বা ভারত রাষ্ট্রকে 90% হিন্দু থাকার জন্য একটা হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে পারেন এবং এটা যদি একটা হিন্দু জঙ্গি রাষ্ট্র না হয়, তাহলে আমার দেশে 90% মানুষ মুসলমান থাকলে আমি যদি এটাকে মুসলিম রাষ্ট্র ঘোষণা করি, আপনি কে এটাকে জঙ্গি রাষ্ট্র বলার? এই যুক্তিতে আপনি এখানকার সবাইকে জঙ্গি বলেন, সেই একই যুক্তিতে আপনি নিজে একজন হিন্দু জঙ্গি এবং আপনার রাষ্ট্র একটা হিন্দু জঙ্গি রাষ্ট্র। আপনার যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার পররাষ্ট্রনীতি। আমাদের এখানে ছাত্র জনতার আন্দোলনের পরে জুলাই এবং আগস্ট মাস ব্যাপী ভারতে আপনার পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে একটা বক্তৃতা দিয়েছেন। সেখানে উনি বাংলাদেশে কি কি ঘটেছেন সেটার বর্ণনা দিয়েছেন, কিন্তু খুব আশ্চর্যজনক ভাবে বাংলাদেশে যে প্রায় 800-র উপরে ছাত্র জনতা মারা গিয়েছে এবং আরো 10,000-এর মতো আহত হয়েছে, 500-র অধিক আমাদের জনগণ হারিয়েছেন, এই কথাগুলো আমরা একদম জনাব মোদির মুখেও এই হত্যাকাণ্ডের ঘটনার একটা বর্ণনা কখনো তাদের প্রতি ওনারা কোনো দুঃখ প্রকাশ করেননি। ভারতের প্রতিটা জাতীয় টেলিভিশন চ্যানেল অথবা ইউটিউব চ্যানেলে আমাদের এখানে শেখ হাসিনা কর্তৃক যে হত্যাকাণ্ড ঘটেছে সেটা কখনো বলা হয় না। শুধু বলা হয় এখানে কিভাবে সংখ্যালঘুর উপরে নির্যাতন চলছে, শুধু বলা হয় এখানে আনসাররা কত ভুগছে, এখানে পুলিশরা কত মারা গেছে, এগুলি বলা হয়। আপনারা ভারতবাসী যদি আপনাদের এই অ্যাটিটিউড, বড় ভাই সুলভ অ্যাটিটিউড বা মনোভাবটা সংশোধন না করেন, ভারত সরকার যদি আপনাদের এই বড় ভাই সুলভ আচরণটা ত্যাগ না করেন, তাহলে আমি দুঃখিত, আপনাদের মতো রাষ্ট্র আমার পাশে থাকলেও আমি কখনো আপনাদের বন্ধু ভাবতে পারবো না। আপনারা বাংলাদেশকে জামাত বা বিএনপি পাওয়ারে আসলে আপনারা যদি মনে করেন একটা ইসলামী মৌলবাদী গোষ্ঠী এখানে পাওয়ারে এসেছে, সেই জন্য আপনাদের খুব অসুবিধা হবে।
তাহলে জনাব মোদী আপনাকে প্রশ্ন করি, আফগানিস্তানের তালেবান নিজেদের জঙ্গি রাষ্ট্র হিসেবে ঘোষণা করে, সেই তালেবানদের সাথে আপনি কিভাবে এখন ব্যবসা করছেন? আপনার কাছে জবাব চাই, আপনি কিভাবে তালেবানি রাষ্ট্রের সাথে ব্যবসা করছেন? আপনাকে মনে করিয়ে দিতে চাই, ভারতের পররাষ্ট্রনীতি বা অর্থনীতি বা যুদ্ধনীতি কোনো কিছুই বাংলাদেশকে প্রভাবিত করবে না। এটা আমাদের রাষ্ট্র, এখানের ছাত্র জনতা জনগণ সিদ্ধান্ত নেবে আমাদের রাষ্ট্রে কি ধরনের পলিটিক্স হবে, আমাদের বৈদেশিক নীতি কি হবে, আমাদের অর্থনীতি কি হবে। আমরা যখন একবার আমাদের ফ্রেমওয়ার্কটা নির্বাচন করব, আপনি যদি আমাদের সাথে বন্ধুত্ব করতে চান, তাহলে আমাদের ফ্রেমওয়ার্কের ভিতরে আপনার স্থান আপনাকে খুঁজে নিতে হবে। কোনোভাবেই এটা কখনোই সম্ভব না যে বাংলাদেশ ভারতের সমস্ত নীতি নিয়ে তাদের পলিটিক্স ডিসাইড করবে, তাদের রাষ্ট্র গঠন করবে। এই আশা যদি আপনি করে থাকেন তাহলে সেটা ভুলে যান। আপনার এখন স্বীকার করার সময় হয়েছে। আপনি সত্যকে যতক্ষণ স্বীকার না করবেন ততক্ষণ আপনি কখনো ভালোভাবে এগোতে পারবেন না। আজকে দক্ষিণ এশিয়ায় সবগুলি রাষ্ট্রে আপনার বৈদেশিক নীতি বা ফরেন পলিসি চূড়ান্তভাবে ফেল করেছে। আপনার সাজানো 16 বছরের হাসিনার সাথে সংসার বাংলাদেশে এক ঝাড়াতে 18 দিনের মধ্যে তছনছ হয়ে গেছে। আপনার তার মানে বাংলাদেশের ব্যাপারে আপনার যে পলিসি ছিল সেটা কোনো কাজে লাগেনি। যত টাকা এই পলিসির জন্য খুনি হাসিনার পিছনে বা অন্য কোথাও যদি আপনি খরচ করে থাকেন সব পানিতে গেছে। আপনি এইটা স্বীকার করুন যে আপনার ফরেন পলিসি এই দক্ষিণ এশিয়া রাষ্ট্রগুলিতে ব্যর্থ। আপনারা সত্য স্বীকার করেন যে দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলির জনগণ আছে তারা যা করতে চায় সেটা করতে দেওয়ার মধ্যে হয়তো আপনার ভবিষ্যৎ সার্থকতা আছে। আপনি যতক্ষণ এই দেশগুলিকে ভারতের অংশ বানাতে চাইবেন বা আপনার পলিসি দিয়ে এই দেশগুলির কোনো কিছু ভিতরের কিছু আভ্যন্তরীণ কিছু নিয়ন্ত্রণ করতে চাইবেন, ততদিন আপনাকে আমরা শত্রু ভাববো। বন্ধুত্বের কোনো স্থান আপনার জন্য এখানে হবে না। বাংলাদেশ আর ভারত পাশাপাশি দুইটা রাষ্ট্র। আমি একবারই জানি যে আমাদের চারিদিকে বা 3 দিকে ভারত আছে। এটা যেমন আপনারা মনে করেন আমাদের একটা দুর্বলতা, আমি মনে করি এটাই আমার সবথেকে বড় শক্তি। যে আপনার যে সমস্ত রাষ্ট্রগুলি নানা রকম সংকটে আছে, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, আরো অন্যান্য সংকট, সেগুলি সব খুব দুঃখজনক ভাবে আমাদের বাংলাদেশের সাথেই আছে। ডাইনে বায়ে উপরে নিচে বিভিন্ন জায়গায় আছে। আপনারা যদি বাংলাদেশকে আপনাদের ভুল বৈদেশিক নীতি দিয়ে অস্থির রাখতে চান, তাহলে আমাদের অস্থিরতার ঢেউ আপনাদের এই দুর্বল জাতিগুলিকে, দুর্বল রাজ্যগুলিকে এমন ভাবে ভাসিয়ে দেবে যে সেই ঢেউ যখন স্তিমিত হবে তখন ওগুলির অনেকটাই আপনি খুঁজে নাও পেতে পারেন। কথাটা মনে রাখবেন। আমরা এটা একটা জনগণের পলিসি হিসেবে গ্রহণ করেছি যে আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করব এবং বাইরের যে কোনো রাষ্ট্র যদি আমাদের সাথে বন্ধুত্ব করতে চায় আমাদের ফ্রেমওয়ার্কের মধ্যে তাকে তার জায়গা খুঁজে নিতে হবে। আমরা আমাদের কোনো পলিসি বা কোনো রকম কার্যক্রম কোনো বন্ধুত্ব পাওয়ার জন্য বিঘ্নিত করব না, যেটা শেখ হাসিনাকে দিয়ে আপনারা করিয়েছেন। এই স্বপ্ন আপনারা যতদিন দেখবেন ততদিন আপনারা ভারতের জায়গায় থাকবেন। সম্প্রতি গতকাল আপনাদের ডিফেন্স মিনিস্টার ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশের দিকে নজর রাখতে বলছেন। খুব ভালো কথা, নজর রাখেন, নজর আমাদেরও আছে। আমরা চোখ বন্ধ করে নেই সেটা নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছেন। বাংলাদেশ সেনাবাহিনীকে বলবো, উলফ প্ল্যান্ট একটা শব্দ ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে। গত 16 বছরে আপনারা সেটা ভুলে গেছেন, কিন্তু সেই উলফ বা নেকড়ে এখন নিজেই ঘোমটা খুলছে। আপনাদের আবার উলফ প্ল্যান্ট কনসেপ্টে ফিরে যাওয়া উচিত। বিএসএফ কে বলতে চাই, আপনারা যদি বাংলাদেশি নাগরিক মারার এই প্রক্রিয়া অব্যাহত রাখেন
তাহলে মনে রাখবেন আমাদের আজকের বিজেপি কিন্তু পুরানো বিডিআর এর খোলসের মধ্যেই একটা জিনিস। এটা যে কোনো সময় আবার সেই 99, 2000, 2001 সালের সিলেট পদুয়া সীমান্ত বা রংপুরের রৌমারী সীমান্তে রূপ নিতে পারে। সেই সময় সিলেট পদুয়া সীমান্তে 1991 সালে এবং পরবর্তীতে 2000 সালে রংপুরের রৌমারী সীমান্তে আপনাদের কত লস হয়েছিল সেটা মনে রেখে বাঙালির দিকে তাকাবেন। আপনারা সেই ইতিহাস যদি ভুলে যান তাহলে বড় ভুল হতে পারে আবার। যেমন আপনারা একদম বক ডালি উঠেছিলেন হাসিনাকে নিয়ে, সরে গেছে সেটা খেয়াল ছিল না। কাজেই আপনাদের শক্তির উপরে এত আস্থা ভালো না। শক্তি আশেপাশে আরো অনেকের আছে এবং সেই শক্তি যখন বাঙালি অ্যাপ্লাই করে তখন সেটা হয় অপ্রতিরোধ্য। আপনারা মনে রাখবেন, আমরা বাঙালি খালি হাতে কয়েক লক্ষ পুলিশ এবং সরকারি বাহিনীর সাথে অস্ত্র নিয়ে যারা আসছিল তাদের সাথে খালি হাতে যুদ্ধ করে জিতেছি শুধু সংখ্যা দিয়ে। এইরকম সংখ্যার ছাত্র জনতা ভারত আসলে আরো দ্রুততর সময়ের মধ্যে একত্রিত হবে এবং তারা যদি দৌড় শুরু করে, এবার থেমেছিল গণভবনে, সামনের বার কোথায় গিয়ে থামবে সেটা এখনো আমরা নির্ধারণ করিনি। দিল্লি পর্যন্ত যাওয়ার আমাদের ইচ্ছে নেই, তবে আমাদের আশেপাশে আপনারা যারা আছেন তারা সতর্ক থাকবেন, বাঙালির দিকে চোখ তুলে তাকানো লাগে। ধন্যবাদ।